হ্যালো এসএসসি 2026 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনেই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষাটি সেই নিমিত্তে অধ্যায় 4 প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহায়তায় নন্দ বংশের শেষ রাজা ধনানন্দকে পরাজিত করে তিনি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ক, চন্দ্রগুপ্ত মৌর্য। সম্রাট অশোক প্রায় কত বছর রাজত্ব করেছিলেন? সম্রাট অশোক প্রায় 37 বছর রাজত্ব করেছিলেন। 269 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি এই মৌর্য বংশের শাসন করেছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন গ, 37 বছর। কোনটি গঙ্গারিডি জাতির আবাসস্থল বা বাসস্থান ছিল? গঙ্গারিডি জাতির বাসস্থান ছিল কি? ভগীরথী ও পদ্মা নদীর মধ্যবর্তী অঞ্চল। ভগীরথী ও পদ্মা নদীর মধ্যবর্তী অঞ্চল। মানচিত্র বিশ্লেষণ করে দেখা যায় বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলের ছিল কি তাদের মূল কেন্দ্র, যা ভগীরথী ও পদ্মা নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি নির্দেশ করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন গ, ভগীরথী ও পদ্মা নদীর মধ্যবর্তী অঞ্চল। অশোক কোন বংশের রাজা ছিলেন? অশোক ছিলেন হচ্ছে কি মৌর্য বংশের রাজা। অশোক ছিলেন কি? মৌর্য বংশের রাজা। তিনি ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র বা নাতি। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ঘ, মৌর্য। বাংলায় মৌর্য শাসন কিভাবে পরিচালিত হতো? বাংলায় মৌর্য শাসন পরিচালিত হতো কি? মহাপাত্র প্রতিনিধির মাধ্যমে। মহাপাত্র প্রতিনিধির মাধ্যমে কেন্দ্রীয় শাসনের অধীনে বিভিন্ন প্রদেশ চালানোর জন্য সম্রাটরা উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগ করতেন, যাদের মহাপাত্র বলা হতো। পুণ্ড্রনগর বা মহাস্থানগড় যেটা বর্তমানে, সেটি ছিল কি তাদের অন্যতম কেন্দ্র। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন গ, মহাপাত্র প্রতিনিধির মাধ্যমে। প্রাচীন বাংলার শাসকেরা একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করতেন কিভাবে? একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করতেন কি? শক্তি প্রয়োগের মাধ্যমে। শক্তি প্রয়োগের মাধ্যমে। প্রাচীনকালে আজকালের মতো গণতান্ত্রিক ভোট ছিল না। যুদ্ধ এবং বীরত্বের মাধ্যমে এক জনপদের রাজা অন্য জনপদ দখল করে নিজের সীমানা বাড়াতেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন খ, শক্তি প্রয়োগের মাধ্যমে। গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কি? 320 খ্রিস্টাব্দে। 320 খ্রিস্টাব্দে। প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসনের আরোহণের মাধ্যমে কি গুপ্ত সাম্রাজ্যের সূচনা হয়? এটি ছিল ভারতের ইতিহাসের একটি স্বর্ণযুগ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন খ, 320 খ্রিস্টাব্দে। গুপ্ত আমলে ভুক্তিপতিকে কি বলা হতো? ভুক্তিপতিকে বলা হতো হচ্ছে কি উপরিক। ভুক্তিপতিকে কি বলা হতো? উপরিক বলা হতো। গুপ্ত শাসন আমলে প্রদেশগুলোকে বলা হতো ভুক্তি, আর সেই ভুক্তির শাসনকর্তার পদবি ছিল কি? উপরিক বা উপরিক মহারাজ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ঘ, উপরিক। গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটেছিল কিভাবে? গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটেছিল কি? দুর্ধর্ষ পাহাড়ি জাতির আক্রমণে। দুর্ধর্ষ পাহাড়ি জাতির আক্রমণে। মধ্য এশিয়া থেকে আসা হুন নামক দুর্ধর্ষ জাতি আক্রমণে গুপ্ত সাম্রাজ্য কি দুর্বল হয়ে পড়ে এবং শেষে ভেঙে পড়ে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন গ, দুর্ধর্ষ পাহাড়ি জাতির আক্রমণে। রাজা শশাঙ্ককে কত শতকে গৌড়রাজ বলা হয়? কত শতকে গৌড়রাজ বলা হয়? ষষ্ঠ শতকে। রাজা শশাঙ্ককে কি ষষ্ঠ শতকে গৌড়রাজ বলা হয়। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ স্বাধীন শাসক। ষষ্ঠ শতকের শেষ দিকে এবং সপ্তম শতকের শুরুতে তিনি কি গৌড়কে শক্তিশালী করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন ক, ষষ্ঠ শতকে। গৌড়ের স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গৌড়ের স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কি? শশাঙ্ক। কে ছিলেন? শশাঙ্ক। গুপ্তদের পতনের পর তিনি সামন্ত রাজা থেকে নিজেকে কি স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেন এবং গৌড়কে রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন গ, শশাঙ্ক। স্বাধীন গৌড় রাজ্যের অধিপতি কে ছিলেন? স্বাধীন গৌড় রাজ্যের অধিপতি ছিলেন কে? শশাঙ্ক। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন খ, শশাঙ্ক। গৌড়রাজ ছিলেন শশাঙ্ক। গৌড়রাজ কে ছিলেন? গৌড়রাজ ছিলেন শশাঙ্ক। শশাঙ্ক কেবল রাজাই ছিলেন না, তিনি কি বাংলার সীমানা বর্তমান বিহার উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত করেছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন খ, শশাঙ্ক। প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসকের নাম কি? সার্বভৌম শাসক কি? শশাঙ্ক। সার্বভৌম শাসক শশাঙ্ক। রাজা শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? রাজা শশাঙ্ক ছিলেন কি গৌড় অঞ্চলের রাজা। গৌড় অঞ্চলের রাজা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলই ছিল কি সেকালের গৌড় জনপদের প্রধান এলাকা। এখানে সঠিক উত্তর গৌড়। স্বাধীন গৌড় রাজ্যের রাজধানীর নাম কি? স্বাধীন গৌড় রাজ্যের রাজধানীর নাম ছিল কি? কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ। বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার
যে চিরুটি স্টেশন আছে, সেই চিরুটি স্টেশনের কাছে যে রাঙামাটি গ্রামে বা কানসোনা গ্রামে এই রাজধানীটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার বর্ণনায় কর্ণ সুবর্ণের জাঁকজমক ও বৌদ্ধবিহারের কথা উল্লেখ করেছেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ কর্ণ সুবর্ণ। শশাঙ্ক মৌখরীদের উৎখাত করার জন্য কার সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হন? মৌখরীদের উৎখাত করার জন্য কি তিনি দেবগুপ্তের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হন। শত্রু হর্ষবর্ধনের মিত্র মৌখরীদের দমন করতে শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সাথে হাত মিলিয়েছিলেন। একে ঐতিহাসিক শত্রুর শত্রু বন্ধু নীতি বলা যেতে পারে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক দেবগুপ্ত। শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন কেন? তার কারণ হচ্ছে কি মৌখরীদের বিরুদ্ধে যুদ্ধের শক্তি বৃদ্ধি করতে। মৌখরীদের বিরুদ্ধে কি যুদ্ধের শক্তি বৃদ্ধি করতে। মৌখরী রাজা গ্রহবর্মণ ছিলেন হর্ষবর্ধনের কি ভগ্নিপতি। তাদের ক্ষমতা খর্ব করাই ছিল কি এই যে শশাঙ্ক এবং দেবগুপ্ত জোটের মূল উদ্দেশ্য। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ মৌখরীদের বিরুদ্ধে যুদ্ধের শক্তি বৃদ্ধি করতে। কার মৃত্যুর পর বাংলার ইতিহাসে অন্ধকার যুগের সূচনা হয়? অন্ধকারময় যুগের সূচনা হয় শশাঙ্কের মৃত্যুর পর। শশাঙ্কের মৃত্যুর পর। শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 637 খ্রিস্টাব্দ শক্তিশালী শাসকের অভাবে বাংলা শত বছর ধরে কি চলে অরাজকতা চলে, যাকে কি বলা হয় মাৎস্যন্যায় বলা হয়। যাকে বলা হয় কি মাৎস্যন্যায়। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ শশাঙ্ক। শশাঙ্কের মৃত্যু পরবর্তী সময়কে অন্ধকার যুগ বলা হয় কেন? এর কারণ হচ্ছে বিশৃঙ্খলার কারণে। রাজ্য জুড়ে কি চলে অরাজকতা চলে। কেন্দ্রীয় শাসন না থাকায় বড় 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 মাছ যেমন কি ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি শক্তিশালী লোকেরা কি সাধারণ মানুষের উপর অত্যাচার করতে শুরু করেছিল। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ বিশৃঙ্খলতার ফলে। মাৎস্যন্যায় এর অবসান ঘটে কিভাবে? এর অবসান ঘটে হচ্ছে কি পালদের আগমনে। পালদের আগমনে, পাল রাজবংশের সূচনায়। প্রায় 100 বছর বিশৃঙ্খলা দূর করতে বাংলার জনগণ ও সামন্তরা মিলে গোপালকে রাজা নির্বাচিত করেন, যা পাল বংশের সূচনা ঘটায়। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি পালদের আগমনে। মাৎস্যন্যায় এর অবসান ঘটে কোন শতকে? মাৎস্যন্যায় এর অবসান ঘটে অষ্টম শতকে। অষ্টম শতকে 750 খ্রিস্টাব্দে অর্থাৎ অষ্টম শতকের মাঝামাঝি সময়ে গোপালের সিংহাসনের আরোহণের মাধ্যমে এই দুঃসহ অবস্থার অবসান ঘটে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ অষ্টম। কোন বংশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গে নতুন যুগের সূচনা হয়? পাল বংশ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলায় বা বঙ্গে নতুন যুগের সূচনা হয়। পাল বংশ ছিল কি বাংলার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী, প্রায় 400 বছর শাসন করা এক গৌরবময় শাসনামল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ পাল বংশ। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে কি রাজা গোপাল। তিনি ছিলেন গণতান্ত্রিক ভাবে বা সর্বসম্মতিক্রমে নির্বাচিত প্রথম রাজা। তার নির্বাচনের মাধ্যমে কি অরাজকতা বন্ধ হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ গোপাল। গোপালের পিতার নাম কি? গোপালের পিতার নাম ছিল হচ্ছে কি বপ্পেট্ট। বপ্পেট। তাম্রশাসন অনুযায়ী গোপালের বাবা ছিলেন কি বপ্পেট এবং দাদা ছিলেন কি দ্বৈত বিষ্ণু, যারা মূলত যোদ্ধা ও বা সাধারণ বংশের ছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ বপ্পেট। ইতিহাসে ত্রিশক্তি সংঘর্ষ হয়েছিল কেন? ত্রিশক্তি সংঘর্ষ হয়েছিল উত্তর ভারতের আধিপত্য বিস্তারের জন্য। উত্তর ভারতের আধিপত্য বিস্তারের জন্য কনৌজ দখল নিয়ে বাংলায় পাল, দক্ষিণান্তের যে রাজ্যকূট এবং রাজস্থানের যে রাজারা আছে তাদের মধ্যে কি এই বিখ্যাত লড়াই হয়েছিল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ উত্তর ভারতের আধিপত্য বিস্তারের জন্য। ধর্মপাল কত বছর রাজত্ব করেন? ধর্মপাল হচ্ছেন কি 40 বছর রাজত্ব করেন। ধর্মপাল 40 বছর রাজত্ব করেন। পাল বংশের দীর্ঘতম এবং সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন এই ধর্মপাল। তিনি দীর্ঘ 40 বছর পাল সাম্রাজ্যকে উত্তর ভারতে প্রতিষ্ঠিত করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ 40 বছর। ধর্মপাল কোন ধর্মের অনুসারী ছিলেন? ধর্মপাল ছিলেন কি বৌদ্ধ ধর্মের অনুসারী। বৌদ্ধ ধর্মের অনুসারী। পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। পাল যে রাজারা আছে তারা প্রায় সবই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। ধর্মপাল নিজে মহাযান বৌদ্ধ মতবাদের সমর্থক ছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ বৌদ্ধ। পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? সর্বশ্রেষ্ঠ ছিলেন হচ্ছে কি ধর্মপাল। সর্বশ্রেষ্ঠ ছিলেন কে? ধর্মপাল। তিনি সাম্রাজ্যের সীমানা সবচেয়ে বেশি বাড়িয়েছিলেন এবং উত্তর ভারতে উত্তর পথস্বামী উপাধি লাভ করেছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ ধর্মপাল।
ধর্মপালকে পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয় তার কারণ হচ্ছে কি অরাজকতার হাত থেকে কি দেশকে রক্ষা করেছিলেন, অরাজকতার হাত থেকে কি দেশকে রক্ষা করেছিলেন। তিনি উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গু রাজ্যকে একটি শক্তিশালী সাম্রাজ্যে রূপান্তর করেন এবং দেশের শান্তি ফিরিয়ে নিয়ে আসেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, অরাজকতার হাত থেকে কি দেশকে রক্ষা করেছিলেন। পাহাড়পুরে সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন কোন রাজা? পাহাড়পুরে সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন রাজা ধর্মপাল। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত এই বিশাল বিহারটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত বর্তমানে। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, ধর্মপাল কোথায় বৌদ্ধ বিহার নির্মাণ করেন? ধর্মপাল ভাগলপুরে বৌদ্ধ বিহার নির্মাণ করেন। বিহারের ভাগলপুরে তিনি বিখ্যাত বিক্রমশীল মহাবিহার নির্মাণ করেছিলেন, যা তৎকালীন এশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ছিল। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, ভাগলপুরে। বিক্রমশীল বিহার কার নাম অনুসারে তৈরি করা হয়? এটা হচ্ছে কি রাজা ধর্মপালের নাম অনুসারে তৈরি করা হয়। ধর্মপালের একটি সম্মানজনক উপাধি ছিল কি বিক্রমশীল, সেই থেকেই বিহারটির নাম রাখা হয় কি বিক্রমশীল বিহার। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, ধর্মপাল। বিক্রমশীল বিহার নামটি খ্যাতি হয়েছিল কেন? খ্যাতি হয়েছিল কি এটি ধর্মপালের উপাধি, এটি ধর্মপালের উপাধির জন্য। রাজারা অনেক সময় তাদের প্রিয় উপাধি দিয়ে ধর্মীয় বা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতেন, এটি তারই একটা উদাহরণ বিক্রমশীল বিহার। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক, ধর্মপালের উপাধির জন্য। সোমপুর বিহার কোন জেলার অবস্থিত? সোমপুর বিহার হচ্ছে কি নওগাঁ জেলায় অবস্থিত। উত্তরবঙ্গের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় এটি অবস্থিত। এটি তোমরা ভ্রমণ করে দেখতে পারো। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, নওগাঁ। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কার আমলে নির্মিত হয়? পাহাড়পুরের বৌদ্ধবিহারটি হচ্ছে কি ধর্মপালের আমলে নির্মিত হয়। তো এখানে সঠিক উত্তর কি ধর্মপাল। সোমপুর বিহার কোন শাসনামলে নির্মাণ করা হয়, বা সোমপুর বিহার কোন শাসনামলের নিদর্শন? এটা হচ্ছে কি পাল শাসনামলের নিদর্শন। পাল স্থাপত্য রীতির শ্রেষ্ঠ উদাহরণ হলো এই চার কোণ বিশিষ্ট কারুকার্যময় স্থাপত্য শৈলী। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, পাল। ময়নামতি কোন জেলায় অবস্থিত? ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত। লালমাই ময়নামতি অঞ্চলে বৌদ্ধ সভ্যতার অনেক ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এটি কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি কুমিল্লা। কার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম বাংলায় বেশি প্রসার লাভ করে? ধর্মপালের শাসনামলে বাংলায় বৌদ্ধ ধর্ম কি বেশি প্রসার লাভ করে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, ধর্মপাল। মহিপাল কিভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন? মহিপাল হচ্ছে জনহিতকর কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি অনেক দিঘি খনন করেছিলেন এবং জনগণের কল্যাণে কাজ করেছিলেন। আজও গ্রাম বাংলায় মহিপালের গান কি প্রচলিত রয়েছে। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক, জনহিতকর কাজের মাধ্যমে। কোন শাসকের পরে পাল শাসন দুর্বল হয়ে পড়ে? মহিপাল এর শাসন আমলের পরে পাল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। প্রথম মহিপাল পাল বংশের লুপ্ত গৌরব উদ্ধার করলেও পরবর্তী যে উত্তরাধিকারীরা ছিলেন তারা ছিলেন যে অযোগ্য, যার কারণে কি পাল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি মহিপাল। কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয়? কৈবর্ত বিদ্রোহ হচ্ছে কি মহিপাল এর আমলে। পালদের শাসনের দুর্বলতার সুযোগে ওই যে বরেন্দ্র যে অঞ্চল আছে সেই বরেন্দ্র অঞ্চলের জেলে বা কৈবর্ত সম্প্রদায় এই বিদ্রোহ করে কি দিব্যকের নেতৃত্বে। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি মহিপাল। কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন শাসকের সময়? দ্বিতীয় মহিপাল এর সময়। দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে প্রজারা বিদ্রোহ করে এবং যুদ্ধে কি মহিপাল নিহত হন। তাই এখানে সঠিক উত্তর কি দ্বিতীয় মহিপাল। পাল বংশের পতন ঘটে কিভাবে? পাল বংশের পতন ঘটে হচ্ছে কি শাসকদের প্রশাসনিক দুর্বলতার কারণে। রাজাদের অযোগ্যতা, সামন্তদের বিদ্রোহ এবং শেষের দিকে সেন বংশের উত্থান পাল বংশের কি ঘটায়? পরিসমাপ্তি ঘটায়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, শাসকদের প্রশাসনিক দুর্বলতা। পাল রাজবংশ বাংলায় শাসন করে কত বছর? বাংলায় শাসন করে প্রায় 400 বছর। ইতিহাসে পাল যে রাজারা ছিল তাদের রাজবংশ কি সবচেয়ে বেশি সময় ধরে কি টিকে ছিল? 750 থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, 400 বছর। পাল বংশের পতন ঘটে কার হাতে? পাল বংশের পতন ঘটে কি বিজয় সেনের হাতে। সেন রাজা বিজয় সেন এর হাতে। সেন বংশের শ্রেষ্ঠ রাজা বিজয় সেন শেষ পাল রাজাকে ছিলেন মদন পালকে পরাজিত করে কি গৌড় দখল করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, বিজয় সেন। বাংলায় পাল বংশের উত্থানে নিচের কোনটি ঘটে? পাল বংশের উত্থানের ফলে কি শক্তিশালী কেন্দ্রীয় শাসন কাঠামো গড়ে ওঠে। কেন্দ্রীয় যে শাসন কাঠামো আছে সেটি গড়ে ওঠে। দীর্ঘদিনের মাৎসন্যায় এবং বিশৃঙ্খলা দূর করে একটি সুশৃঙ্খল প্রশাসন ব্যবস্থা পালরা তৈরি করেছিলেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, শক্তিশালী কেন্দ্রীয় শাসন কাঠামো গঠন।
খড়গদের অধিপত্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? খড়গদের অধিপত্য বিস্তৃত ছিল কি বাংলাদেশের নোয়াখালী পর্যন্ত, বাংলাদেশের নোয়াখালী পর্যন্ত। পালদের সমসাময়িক বা তার আগে দক্ষিণ পূর্ব বাংলার যেটাকে সমতটে খড়গ বংশীয় রাজারা শাসন করতেন। তাদের সীমানা বা অধিপত্য ছিল কি বাংলাদেশের নোয়াখালী পর্যন্ত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, বাংলাদেশের নোয়াখালী পর্যন্ত। বর্মদের রাজধানী কোথায় ছিল? বর্মদের রাজধানী ছিল কি বিক্রমপুর। বর্মদের রাজধানী ছিল কি বিক্রমপুর। মুন্সিগঞ্জের বিক্রমপুর ছিল বর্ম রাজাদের ক্ষমতার মূল কেন্দ্র। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, বিক্রমপুর। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। সামন্ত সেন তারা মূলত দক্ষিণ ভারত, যেটা কর্ণাটক এখন বর্তমানে, এই কর্ণাটক থেকে বাংলায় এসে বসতি স্থাপন করেছিলেন এবং রাঢ় অঞ্চলের শাসন শুরু করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, সামন্ত সেন। হেমন্ত সেনের মৃত্যুর পর কে ক্ষমতায় আসেন? ক্ষমতায় আসেন কি বিজয় সেন। হেমন্ত সেনের মৃত্যুর পর কি তার পুত্র বিজয় সেন ক্ষমতায় আসেন। বিজয় সেনই মূলত সেন বংশকে একটি বড় সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, বিজয় সেন। বিজয় সেন কোন ধর্মের অনুসারী ছিলেন? বিজয় সেন ছিলেন কি শৈব ধর্মের অনুসারী। শৈব ধর্মের অনুসারী। তিনি ভগবান শিবের ভক্ত ছিলেন এবং সেই জন্য কি তাকে শৈব বলা হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি শৈব। দানসাগর বইটির লেখক কে? দানসাগর বইটির লেখক হচ্ছে কি বল্লাল সেন। দানসাগর বইটির লেখক কে? বল্লাল সেন। বল্লাল সেন ছিলেন কি একজন পণ্ডিত রাজা এবং তিনি সমাজ সংস্কারক হিসেবে কি পরিচিত ছিলেন। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, বল্লাল সেন। দানসাগর ও অদ্ভুত সাগর দুটি গ্রন্থ বা দুটি বই রচনা করেন কোন রাজা? সঠিক উত্তরটা হচ্ছে বল্লাল সেন। সঠিক উত্তরটা হচ্ছে কি বল্লাল সেন। অদ্ভুত সাগর বইটি তিনি কি শেষ করতে পারেননি, তবে তার পুত্র লক্ষণ সেন এটিকে কি করেন? শেষ করেন। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, বল্লাল সেন। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে? বল্লাল সেন। কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে? বল্লাল সেন। হিন্দু সমাজের বর্ণ প্রথাকে কঠোর করার জন্য তিনি গুণী ব্রাহ্মণদের বিশেষ মর্যাদা দেন, যা কৌলিন্য প্রথা নামে পরিচিত। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, বল্লাল সেন। প্রাচীন বাংলায় কোন রাজা পরম বৈষ্ণব উপাধি গ্রহণ করেন? পরম বৈষ্ণব উপাধি গ্রহণ করেন কে? রাজা লক্ষণ সেন। রাজা লক্ষণ সেন। সেন বংশের রাজারা প্রথম দিকে শৈব থাকলেও লক্ষণ সেন ভগবান বিষ্ণুর উপাসক বা বৈষ্ণব হয়ে ওঠেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, লক্ষণ সেন। পরম বৈষ্ণব উপাধিটি কার ছিল? ছিল কি লক্ষণ সেনের। লক্ষণ সেনের, রাজা লক্ষণ সেনের। তিনি পণ্ডিতদের খুব কি করতেন? সম্মান করতেন এবং নিজেও কি সাহিত্য চর্চা করতেন। জয়দেব ছিলেন তার সবার অন্যতম কবি। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, লক্ষণ সেনের। 13 শতকের প্রথম দিকে মুসলিম সেনাপতি বখতিয়ার খলজি কোথায় আক্রমণ করেন? আক্রমণ করেন হচ্ছে কি নদিয়া। নদিয়া 1204 খ্রিস্টাব্দে মাত্র 18 জন অশ্বারোহী নিয়ে তিনি কি অতর্কিতে নদিয়া আক্রমণ করেন এবং লক্ষণ সেনকে পরাজিত করেন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, নদিয়া। সেন বংশের শেষ রাজা কে ছিলেন? সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। লক্ষণ সেন। যদিও লক্ষণ সেনের পর তার দুই পুত্র কিছুদিন পূর্ব বাংলায় শাসন করেন, তবে তিনি মূলত ছিলেন কি সেন বংশের শেষ প্রতাপশালী রাজা। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, লক্ষণ সেন। বাংলায় সেন শাসনের অবসান ঘটে কিভাবে? বাংলায় সেন শাসনের অবসান ঘটে কি লক্ষণ সেনের পরাজয়ের মাধ্যমে। লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে। নদিয়া পতনের পর সেন শাসনের মেরুদণ্ড ভেঙে যায় এবং তুর্কি মুসলিম শাসনের কি সূচনা হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, সেন শাসনের বা লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে। বখতিয়ার খলজি গজনিতে আসেন কত খ্রিস্টাব্দে? গজনিতে আসেন 1195 খ্রিস্টাব্দে। 1195 খ্রিস্টাব্দে আফগানিস্তান থেকে জীবিকার খোঁজে তিনি ভারতে আসেন এবং পরে বিহার ও বাংলা জয় করেন। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, 1195 খ্রিস্টাব্দে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কত সালে নদিয়া দখল করেন? নদিয়া দখল করেন 1204 সালে। 1204 খ্রিস্টাব্দে। 1204 খ্রিস্টাব্দ বা 1205 এর শুরু এটি। এটি কি বাংলার ইতিহাসের একটি বড় কি টার্নিং পয়েন্ট ছিল, যে লক্ষণ সেনের পরাজয় ঘটিয়ে মুসলিম শাসন বাংলায় প্রতিষ্ঠার একটা বড় ধাপ ছিল এটি। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, 1204 সালে। বখতিয়ার খলজি কত শতকে নদিয়া আক্রমণ করেন? বখতিয়ার খলজি 13 শতকে। 13 শতকে নদিয়া আক্রমণ করেন। 1204 সাল যেহেতু 1100 থেকে 1201 থেকে 1300 এর মধ্যে পড়ে, তাই কি এটি 13 শতক। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, 13 শতকে। কোম শাসন ব্যবস্থা ভেঙে যায় কেন? কোম শাসন ব্যবস্থা ভেঙে যায় রাজার শাসন শুরু হওয়ার ফলে। রাজার শাসন শুরু হওয়ার ফলে আগে মানুষ বিভিন্ন গোষ্ঠীতে, যেটাকে কোম বলা হতো, বিভক্ত হয়ে নিজেরা নিজেদের চালাতো। পরে কেন্দ্রীয় ক্ষমতা বা রাজার হাতে সব ক্ষমতা চলে গেলে কোম প্রথা ম্লান হয়ে যায় বা ভেঙে যায়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, রাজার শাসন শুরু হওয়ার ফলে।
হিরণ্য কোন ধরনের কর? হিরণ্য হচ্ছে কি উৎপন্ন শস্যের উপর আরোপিত কর। উৎপন্ন শস্যের উপর কি আরোপিত কর? প্রাচীনকালে রাজারা কৃষকদের থেকে ফসলের একটি অংশ কর নিতেন, একে কি হিরণ্য কর বা উৎপন্ন শস্য কর বলা হতো। তো এই ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার অধ্যায় 4 প্রাচীন বাংলা রাজনৈতিক ইতিহাস ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। পরবর্তী ক্লাসগুলো আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।